নমস্কার। আজকের আমরা চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ এই বিষয়ে কতগুলো প্রশ্ন এবং উত্তর আলোচনা করব। আমরা শুরু করছি। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। শুরু করছি প্রথম প্রশ্ন দিয়ে। মাটি উর্বরতা কমে যায় বা মাটি খারাপ হয় কেন, এই প্রশ্নটি। আপনারা জানেন যে আমরা ফসল ফলাতে গেলে আমাদের কীটনাশক ইউজ করতে হয় যাতে ফসলের পোকামাকড় বা কোনো রোগ না ধরে। সেক্ষেত্রে যে আমরা কীটনাশক ইউজ করি সেটা কিন্তু যেটা কাজ সেটা করে, কীটনাশক কীটকে নাশ করে, পাশাপাশি তারা ফসলের যে জল সেচ ব্যবহার করা হয় সেই জলের সাথে মিশে মাটির চলে যায় এবং মাটির উর্বরতা কমে যায়। ঠিক আছে, আমরা আসছি পরের প্রশ্নে। কলকারখানার নোংরা জল এবং নদীতে সেই জল মাটিতে জমে যায়, মাটি দূষিত হতে পারে, এটা একটা কথা। এছাড়াও বিভিন্ন অজৈব পদার্থ এবং প্লাস্টিক বিশেষ করে মাটিকে দূষিত করে। গাছপালা কেটে ফেলে মাটি ক্ষয় হয়, কেননা আপনারা জানেন যে গাছপালার যে শিকড় বা মূল তারা কিন্তু মাটিকে ধরে রাখে। এখন গাছ কেটে দিলে স্বাভাবিকভাবে সেই মূলটা আলগা হয়ে যাবে, মাটি ফিরে যাবে বা মাটি ক্ষয় হবে, ইরোশন অফ দ্য সয়েল যেটাকে আমরা বলে থাকি। আমরা এবারে আসছি বায়ু দূষণ কারণ ও তার ফলাফল। খুব ভালো প্রশ্ন। কলকারখানা এবং যানবাহনে থেকে যে বেরোচ্ছে ধোঁয়া, কলকারখানার চিমনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে গলগল করে, যেটা বাতাসের মধ্যে ছড়িয়ে পলিউশন করছে, এবং যানবাহন থেকে যে ধোঁয়া বেরোচ্ছে, পেট্রোল ডিজেল পোড়ালে যে ধোঁয়া হচ্ছে, তাতে কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উভয়ই কিন্তু পরিবেশ দূষণ করছে। এছাড়া সিমেন্ট তৈরির কারখানায় যে ধুলো বা কয়লার খনিতে বা চামড়া পোড়ালে যে গন্ধ, সেগুলোও কিন্তু পরিবেশ দূষণ। এই সমস্ত দূষিত বায়ু শ্বাসনালীর মধ্যে ঢুকে যাচ্ছে, তাতে আমাদের লাংসের মধ্যে বিভিন্ন রকম প্রবলেম তৈরি করছে এবং স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যা তৈরি হতে পারে। চোখে মুখে লাগছে, চোখে জ্বালা করবে, চোখ লাল হয়ে যাবে, চোখ থেকে জল পড়বে, ইত্যাদি ইত্যাদি সমস্যা হবে, যেটা আমরা বলি হাঁপানি রোগ হতে পারে বা লাং ক্যান্সার অবধি হতে পারে। এই খুব দূষিত বায়ু আমাদের সারাক্ষণ ফুসফুসের মধ্যে ঢোকে। এছাড়া বায়ু দূষণ আর কী হতে পারে? অ্যাসিড বৃষ্টি হতে পারে। কারণ আপনারা জানেন যে বায়ু দূষিত হলে যে কার্বন ডাইঅক্সাইড বাতাসের মধ্যে চলে যাচ্ছে, যখন বৃষ্টি হচ্ছে তখন জলের সাথে ওই কার্বন ডাইঅক্সাইডটা দ্রবীভূত হচ্ছে এবং কার্বনিক অ্যাসিড, যেটা অ্যাসিড বৃষ্টি বলে, যেটা গাছের পক্ষেও ক্ষতিকর, মানুষের স্কিনে পড়লে মানুষের পক্ষেও ক্ষতিকর। আর কি আছে? সূর্যের অতি বেগুনি রশ্মি চামড়ার ক্ষতি করছে, কারণ অতি বেগুনি রশ্মি যে আমরা জানি আল্ট্রাভায়োলেট রে যেটাকে বলে, সেটা আটকাবার জন্য আমরা ওজোন স্তর সেটা থাকে বাতাসের বিভিন্ন স্তরের মধ্যে আছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোনোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার। এই ওজোনোস্ফিয়ার যেটা যে স্তরটা বায়ুমণ্ডলের, যেটা করে কি আল্ট্রাভায়োলেটে সূর্যের থেকে আসছে সেটাকে অ্যাবজর্ব করে। কিন্তু যদি পরিবেশের কার্বন ডাইঅক্সাইড এবং পরিবেশ দূষিত হয়, তখন হচ্ছে অক্সিজেন ডেফিসিট হচ্ছে বা অক্সিজেন অভাব হচ্ছে, তখন ওজোন স্তরটা ভেঙে গিয়ে অক্সিজেন কনভার্ট করছে, ফলে ওজোন স্তরে বিভিন্ন হোল তৈরি হচ্ছে বা স্পেস, ফাঁকা স্পেস, যেখান দিয়ে অতিবেগুনি রশ্মিটা চলে আসছে এবং সেটা স্কিনে পড়লে আমাদের ক্ষতি করছে, স্কিনের প্রবলেম তৈরি করে, অনেক সময় স্কিনে বিভিন্ন রকম রোগ দেখা যাচ্ছে। শীতের সময় বেশি কুয়াশা পড়ে। আপনারা জানেন যে শীতের সময় বাতাসটা ড্রাই থাকে, জলীয় বাষ্প কম থাকে, যতটুকু জলীয় বাষ্প থাকে সেটা ঠান্ডার জন্য সেটা জমে যায়, সেটা জলকণা পরিণত হয় এবং শিশিরের মাথায়, বিভিন্ন পদ্ম পাতায়, বিভিন্ন জায়গায় কচু গাছের পাতায় জলকণার ফর্মে আমরা দেখতে পাই। এই জন্য কুয়াশা, এবং কুয়াশাটা তো ধোঁয়ার সাথে যখন কুয়াশা যুক্ত হচ্ছে সেটাকে আমরা ধোঁয়াশা বলি, সেটাও কিন্তু শ্বাসনালীর মধ্যে ঢুকে আমাদের লাংসে 12টা বাজাচ্ছে বা লাংসে ক্ষতি করছে, সোজা কথা। এছাড়া আমরা চলে আসছি, যদি দূষিত জলে আমরা স্নান করি বা দূষিত জল আমরা পান করি, দুটোই কিন্তু
আমাদের শরীরের উপর, কারণ আপনারা জানেন যে শরীরে অন্তত 70 থেকে 80% হচ্ছে জলীয় অংশ। সেই জলীয় অংশের মধ্যে যদি দূষিত জলই আমরা পান করি, যেটা আমাদের খাবার হজম বা খাবারের সারাংশটাকে গ্রহণ করতে সাহায্য করছে, এবং ব্লাড ভলিউম সেখানে একটা জলের অংশ রয়েছে। সব জায়গাতেই প্রত্যেকটা সেল, প্রত্যেকটা কোষের মধ্যেও একটা জলের প্রয়োজনীয়তা রয়েছে। সেক্ষেত্রে আমাদের দূষিত জলকে এড়িয়ে চলা উচিত, বিশুদ্ধ জলে ব্যবহার করা উচিত, পানীয়র ক্ষেত্রে, স্নান করার ক্ষেত্রে, রান্নার ক্ষেত্রে, সব জায়গাতে। এবং জলের অপচয় করাটা কিন্তু রোধ করতে হবে। আমরা অনেক সময় দেখেছি যে বাড়ির উঠোন আমরা পানীয় জল বা যে জল সরকারের সাপ্লাই হচ্ছে, সেই সরবরাহ করা হয় কলকাতা কর্পোরেশন পাই, সেই জল আমরা বাড়ি ধোয়াতে, সেক্ষেত্রে বিশুদ্ধ জল পাওয়ার জন্য আমরা জলকে ফোটাতেও পারি, সেটা ঠান্ডা করে খাবো, অথবা ফিল্টার ব্যবহার করবো, ওয়াটার ফিল্টার। এরপরে আমরা বিভিন্ন অন্যান্য প্রশ্নে চলে আসছি। নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলা উচিত এবং সেটাকে পুনর্ব্যবহার করা, বিশুদ্ধীকরণ করা ইত্যাদি। আপনারা জানেন যে বিভিন্ন এখন শহরে এবং মিউনিসিপ্যালিটি কর্পোরেশনে বিভিন্ন ধরনের যে বজ্র, যেটা বায়োডিগ্রেডেবল বা যে বজ্রকে পুনর্ব্যবহার করা যায়, সেগুলোকে আলাদা আলাদা করে রেখে আমরা যদি করি, নির্দিষ্ট জায়গায় ফেলি, কর্পোরেশন লোক সেটাকে তুলে নিয়ে যাবে এবং তাতে করে সেগুলোকে পুনরায় ব্যবহার করা যায়। আবার যেগুলো সবজির খোসা বলুন, ফলের খোসা বলুন, সেগুলো আবার জৈব পদার্থ, যেগুলো মাটির সাথে মিশতে পারে, মাটির উর্বরতা শক্তি বাড়াতে পারে। এবার আমরা পরের প্রশ্নে চলে আসছি। নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলা উচিত এবং সেটাকে বিশুদ্ধীকরণ করবেন যাতে পরিবেশ দূষিত না হয়, সেদিকেও আমাদের মাথায় ধারণা রাখা উচিত বা মাথায় খেয়াল রাখা উচিত। নরম মাটি দিয়ে তৈরি নানান মূর্তি বা নকশা তৈরি করা হয়, তারপর সেই মূর্তি বা নকশাকে পোড়ানো হয়। আপনারা জানেন যে টেরাকোটা জিনিসটা কি, টেরাকোটা মানে মাটিরই জিনিস, আমরা সেটাকে বিভিন্ন ডিজাইন করি, পুতুল বানাই, সেটাকে পুড়িয়ে শক্ত করলে সেটা টেরাকোটার জিনিস তৈরি হয়, স্থাপত্য ব্যবহার করা যেতে পারে। পোড়া মাটি, মন্দির, মসজিদ, গির্জা ইত্যাদি স্থাপত্য, বিশেষ করে এটা আমরা দেখে থাকি বিষ্ণুপুরে, বিষ্ণুপুরে এটা ব্যবহার করা হয়। আর ভাস্কর্য, অনেক রকমের বিভিন্ন মনীষীদের মূর্তি বা দেবদেবতার মূর্তি আমরা মাটি তৈরি করে সেটাকে পুড়িয়ে সুন্দর করে এটাকে আমরা ব্যবহার করে থাকি। ধন্যবাদ, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে।